one of important chapter আমাদের কোম্পানির হিসাব নিকাশ বা of the companies act 2013 এখান থেকে আমাদের এমসিকিউ আসে very important topic। হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা 2026 সালের সেমিস্টার 3 প্রত্যেকটা সাবজেক্টে আমাদের যে লক্ষ্য 40 তে 40 সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমরা রেগুলার ক্লাস করছি। আর অ্যাকাউন্টস এই সাবজেক্টের ওয়ান অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের কোম্পানির হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং ফর কোম্পানি এই চ্যাপ্টারটি লাস্ট ক্লাসের মধ্যে শুরু করেছিলাম এবং ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারের ওয়ান অফ বেসিক যত ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল সেগুলো মোটামুটি আমরা কমপ্লিট করেছি এবং আজকের ক্লাসের মধ্যে বাকি ইম্পর্টেন্ট যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আমরা বলেছিলাম এই চ্যাপ্টারটিকে আমরা তিনটে ভাগে ভাগ করব, কনসেপচুয়াল ক্লাস 1, কনসেপচুয়াল ক্লাস 2 এবং তারপর আমরা শুরু করব অঙ্কের যে কনসেপ্টগুলো রয়েছে, অর্থাৎ ডিবেঞ্চারের অঙ্ক করতে হবে এই চ্যাপ্টার থেকে। এবং প্রথমে আমরা ডিবেঞ্চারের কনসেপ্ট শিখবো, দেন ডিবেঞ্চারের যত ইম্পর্টেন্ট সামস রয়েছে, অঙ্ক রয়েছে, সেগুলো আমরা করব। তাহলে এই চ্যাপ্টারটার জন্য মোটামুটি আমাদের 3টে থেকে 4টে ক্লাস লাগবে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে, বিকজ এই চ্যাপ্টারটা কনসেপচুয়ালি অনেক বড় একটা চ্যাপ্টার। তাহলে চলো আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আজকে আমরা করছি। তো আজকের ক্লাসের মধ্যে প্রথম যে টপিকটা আমরা ডিল করব সেটা হচ্ছে হোয়াট ইজ শেয়ার। আমরা জীবনে অনেকবার চারিদিকে নাম শুনে থাকি, শেয়ার শেয়ার শেয়ার, টাটা কোম্পানির শেয়ার, রিলায়েন্স কোম্পানির শেয়ার, শেয়ার মার্কেট থেকে আমরা শেয়ার কিনতে পারি। তো প্রশ্ন হচ্ছে এই শেয়ার আসলে কি? যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে যে ক্ষুদ্র ক্ষুদ্র সমমূল্যের এককে বা ইউনিটে ভাগ করা হয় সেই এককগুলিকে এক একটাকে বলা হয় শেয়ার। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে কোম্পানিগুলো খুলে থাকি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, প্রত্যেকটা কোম্পানি যখন কোন একটা প্রতিষ্ঠান কোম্পানি আইন অনুযায়ী সেটাকে রেজিস্ট্রেশন করা হয় এবং তারপর থেকে তাকে কোম্পানি বলা হয়। এবং প্রত্যেকটা কোম্পানির টোটাল যে মূলধন, টোটাল যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল গুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, ছোট ছোট ইউনিটে ভাগ করা হয় এবং এক একটা ইউনিটের সমজাতীয় মূল্য হয়ে থাকে, যাকে আমরা বলে থাকি ফেস ভ্যালু। অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের একটা করে নির্দিষ্ট ফেস ভ্যালু থাকে। যেমন করে ধরে নিচ্ছি একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, তার মানে এই কোম্পানিতে যতগুলো শেয়ার থাকবে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। এবার তুমি যতগুলো শেয়ার কিনবে তুমি ততগুলো শেয়ারের মালিক এবং এইভাবেই প্রত্যেকটা কোম্পানির মালিকানা ডিসাইড হয় যে ওই কোম্পানিতে মেজরিটি শেয়ার কার কাছে রয়েছে এবং সে তার মালিক হতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে পারি কোনো কোম্পানির টোটাল মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এক একটা ইউনিট যার একটা সমজাতীয় মূল্য রয়েছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ইউনিটকে আমরা বলে থাকি সেই কোম্পানির শেয়ার। জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি তারা কি করে থাকে, তাদের শেয়ারগুলোকে জনসাধারণের কাছে বিক্রি করে এবং জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করে বিজনেস চালানোর জন্য। শেয়ার যারা ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার গ্রহীতা বা শেয়ার হোল্ডার। তাহলে শেয়ার যারা কিনছে তাদেরকে বলবো শেয়ার হোল্ডার, আর শেয়ার হোল্ডারাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের, ওই কোম্পানির মালিক। এরপরে প্রশ্ন হচ্ছে কোম্পানিতে কত ধরনের শেয়ার হয়ে থাকে? 2013 খ্রিস্টাব্দের কোম্পানি আইন অনুসারে বলা হচ্ছে 2 ধরনের শেয়ার বিলি করতে পারে যে কোনো কোম্পানি। প্রথমত অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার এবং সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার। তাহলে প্রেফারেন্স শেয়ার এন্ড ইকুইটি শেয়ার এই দুটো ধরনের শেয়ার হয়ে থাকে। সব থেকে বেশি প্রচলিত বা নর্মাল যে শেয়ারটা হয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের জন্য ইকুইটি শেয়ার। আর একটা স্পেশাল টাইপের শেয়ার হয়ে থাকে যাকে স্পেশাল কিছু এন্টাইটেলমেন্ট দেওয়া হয়, তাদেরকে বলা হয় প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার যুক্ত শেয়ার। আমরা একটা একটা করে দেখে নেব যে কোন শেয়ার কাকে বলে এবং কোন শেয়ারের কি কি ফিচার্স রয়েছে। অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার কাকে বলে? ভারতীয় কোম্পানি আইনের 43 সেকশন 43 সাবসেকশন বি অনুযায়ী যে সমস্ত শেয়ার নির্দিষ্ট হারের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে এবং কোম্পানির অবসানের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পায় তাদেরকে বলা হয় অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার। দেখো নাম শুনেই বুঝতে পারছি যে কিছুতে না কিছুতে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে, মানে আগে তোমাকে ভ্যালু দেওয়া হচ্ছে। তার মানে ইকুইটি শেয়ারও রয়েছে,
প্রেফারেন্স শেয়ারও রয়েছে। যারা প্রেফারেন্স শেয়ার কিনবে তাদেরকে একটা এক্সট্রা বেনিফিট, এক্সট্রা অধিকার কি দেওয়া হচ্ছে, যখন ডিভিডেন্ড বা লাভের অংশ মালিকদেরকে দেওয়া হবে তখন প্রেফারেন্স শেয়ারের মালিকরা সাধারণ শেয়ারের আগে টাকা পাবে। এবং কালকে যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে কোম্পানির সমস্ত সম্পত্তি বিক্রি করে অতিরিক্ত যত টাকা পড়ে থাকবে সেই টাকাটাও প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আগে ফেরত দিতে হবে, তারপরে কিছু টাকা পড়ে থাকলে তবে পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। তাই বলা হয় অগ্রাধিকার দেওয়া হচ্ছে দুটো ক্ষেত্রে, লভ্যাংশ পাওয়ার ব্যাপারে এবং কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে তখন অগ্রাধিকার পাবে হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা টাকা পয়সা পাওয়ার ব্যাপারে। এবার এই অগ্রাধিকার শেয়ার কত রকমের হয়ে থাকে। অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম লভ্যাংশ বন্টনের ভিত্তিতে, অর্থাৎ ডিভিডেন্ড কিভাবে দেওয়া হবে তার ভিত্তিতে প্রেফারেন্স শেয়ারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। তার মানে হচ্ছে এই ধরনের অগ্রাধিকার শেয়ার কোম্পানির কোনো বছরে মুনাফা না হলে বা মুনাফার পরিমাণ পর্যাপ্ত না হলে লভ্যাংশ প্রদান বাকি থাকে। অর্থাৎ ধরে নাও আমি মালিকদেরকে বলেছি প্রত্যেক বছর 5% রেটে লভ্যাংশ দেব বা ডিভিডেন্ড দেব, কিন্তু লভ্যাংশ তো তখনই দেওয়া সম্ভব যখন প্রফিট হবে, কারণ লাভের অংশকেই লভ্যাংশ বলা হয়। এবার কোনো একটা বছর দেখা গেল বিজনেসের লাভই হলো না, তাহলে কি আমি লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে পারবো? পারবো না। কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার থাকে তাহলে 5% করে প্রত্যেক বছর যে লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়ার কথা, তাই এই বছর দিই বা না দিই সেই টাকাটা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের সাথে যুক্ত হতে থাকবে এবং যে বছর প্রফিট হবে সেই বছর থেকে আগের বছরের সেই কিউমুলেটিভ প্রফিটের অংশ তোমাকে দিতে হবে। তাহলে কোনো বছর যদি প্রফিটের অংশ দেওয়া না যায় তাহলে সেই টাকাটা পরবর্তীকালে দিয়ে দিতে হবে। এটা থেকে বলা হয় কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। তাই পরবর্তীকালে মুনাফা পর্যাপ্ত হলে বকেয়া লভ্যাংশ সেই দিন মিটিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক বছর কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা লাভের অংশ পাবেই পাবে। কোনো বছর পেলো না তো পরের বছর, এই বছর প্লাস পরের বছর 2 বছরের টাকা একবারে পেয়ে যাবে। এটাই বলা হয় কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। এরপরে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার কাকে বলে বা অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কাকে বলে? কোনো বছর কোম্পানির মুনাফা না হলে যেসব অগ্রাধিকার শেয়ার পরবর্তীকালে মুনাফা বকেয়া লভ্যাংশ মেটানো হয় না তাদেরকে বলা হয় নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। অর্থাৎ প্রফিট হলে লভ্যাংশ দেবো, প্রফিট না হলে লভ্যাংশ দেবো না, পরবর্তীকালেও দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে রিপেমেন্ট অফ ক্যাপিটাল। যারা শেয়ার কিনেছিল প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা, তাদের টাকা কিভাবে পরিশোধ করা হবে সেই পরিশোধ যোগ্যতার ভিত্তিতে প্রেফারেন্স শেয়ারকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিশোধ যোগ্য অগ্রাধিকার শেয়ার বা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ যে সমস্ত অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময়কালের শেষে পরিশোধ করা হয়। অর্থাৎ ধরে নিচ্ছি 20 বছরের জন্য আমি তোমাকে প্রেফারেন্স শেয়ার বিক্রি করেছি এবং তোমাকে বললাম 20 বছর পরে তোমার শেয়ারের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এটা থেকে বলা হয় রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। অর্থাৎ যে ধরনের শেয়ার নির্দিষ্ট সময় অন্তর ফেরত দিয়ে দেওয়া হয় বা যে ধরনের শেয়ার নির্দিষ্ট সময় পর পর তার মূল্য ফেরত পাওয়া যায় বা পরিশোধ করে কোম্পানি, তাদেরকে বলা হয় রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার কাকে বলে? যে সমস্ত অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করা হয় না তাদের অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। এই ধরনের শেয়ারের মূল্য কেবল কোম্পানি অবসায়নের সময় ফেরত দেওয়া যেতে পারে। অর্থাৎ কোম্পানি একমাত্র বন্ধ হয়ে গেলে তবেই লোকে টাকা ফেরত পাবে, না হলে টাকা ফেরত পাবে না। কিন্তু রিডিমেবল এর ক্ষেত্রে কি হচ্ছিল, একটা নির্দিষ্ট টাইম ছিল, তারপরে সে টাকা ফেরত পাবেই পাবে, এটা আগে থেকেই বলা ছিল। এরপরে রূপান্তর যোগ্যতার ভিত্তিতে বা অন দা বেসিস অফ কনভার্টেবিলিটি। তার মানে কি, কোনো অগ্রাধিকার শেয়ার পরবর্তীতে চাইলে ইকুইটি শেয়ারের মধ্যে কনভার্ট করে নেওয়া যেতে পারে। আবার কোনো কোনো প্রেফারেন্স শেয়ার চাইলেও আমাদেরকে ইকুইটি শেয়ারের মধ্যে কনভার্ট করা যাবে না। অর্থাৎ আজকে আমি প্রেফারেন্স শেয়ার কিনেছি কিন্তু কালকে ইচ্ছে হলো এই শেয়ারটাকে আমি ইকুইটি শেয়ারে কনভার্ট করে নেব, এটা করা গেলে তাদেরকে বলা হবে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। আর যাদের করা যায় না, এই সুবিধাটা নেই, তাদেরকে বলা হবে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। এরপর অন দা বেসিস অফ পার্টিসিপেটিং ইন দ্য প্রফিট পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। অর্থাৎ যে সমস্ত অগ্রাধিকার শেয়ারের জন্য নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদানের পরেও ইকুইটি শেয়ার গ্রহীতাদের সঙ্গে নির্দিষ্ট হারে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করা হয় তাদেরকে বলা হয় পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। তার মানে হচ্ছে আমি প্রেফারেন্স শেয়ার কিনেছি, আমার জন্য নির্দিষ্ট পরিমাণে লভ্যাংশ তো পাবোই, সে টাকাটা পেলাম, তারপরেও যত টাকা অতিরিক্ত পড়ে থাকবে সেই টাকার মধ্যে প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার সবাই টাকা পাবে। এদেরকে বলা হয় পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার।
আর নন পার্টিসিপেটিং প্রেফার শেয়ার কথা অর্থ হচ্ছে যে সমস্ত অগ্রাধিকার শেয়ারের জন্য নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করার পরে আর কোনো অতিরিক্ত লভ্যাংশ প্রদান করা হয় না, তাদেরকে বলা হয় নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। এরপর আমরা দেখব সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার কাকে বলে। সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার হচ্ছে 2013 খ্রিস্টাব্দের কোম্পানি আইন অনুসারে যে সমস্ত শেয়ার অগ্রাধিকার শেয়ার নয়, অর্থাৎ যে সমস্ত শেয়ার প্রেফারেন্স শেয়ার নয়, সেই সমস্ত শেয়ারগুলোকে আমরা বলে থাকি সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার। তাহলে সিম্পল ভাষায় বলতে পারি, আমরা প্রথমে প্রেফারেন্স শেয়ার করলাম, কাকে কাকে বলে। যেগুলো প্রেফারেন্স শেয়ার নয় সেই সমস্ত শেয়ারকেই আমরা বলবো ইকুইটি শেয়ার। অর্থাৎ এক কথায় যদি বলি, ইকুইটি শেয়াররা দুটো জিনিস বেনিফিট পায় না। এক, কোনো ডিভিডেন্ড পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পাবে না, অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের আগে অগ্রাধিকার দেওয়া হয় ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে, এবং যখন কোম্পানি বন্ধ হয়ে যাবে সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে আগে পাওয়ার অধিকার নেই সাধারণ শেয়ার হোল্ডারের। কারা আগে পায়? প্রেফারেন্স শেয়ার হোল্ডার আগে পায়। তারপরে কিছু টাকা থাকলে তবে কারা পাবে? ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে। ইকুইটি শেয়ার হোল্ডার বা সাধারণ শেয়ার হোল্ডারদের কি কি ফিচার্স রয়েছে একবার আমরা দেখে নিই। ইকুইটি শেয়ারের ওপর লভ্যাংশের কোনো নির্দিষ্ট হার থাকে না। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়ার পর অতিরিক্ত মুনাফা লভ্যাংশ হিসেবে প্রদান করা হয় ইকুইটি শেয়ার হোল্ডারদের। অর্থাৎ ইকুইটি শেয়ার আমি কালকে কিনেছি, আমি লভ্যাংশ পাবো কি পাবো না কোনো নির্দিষ্ট হার নেই। অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয়েছে, তারপরে যদি এক্সট্রা কিছু পড়ে থাকে তবে সেটা কারা পাবে? ইকুইটি শেয়ার হোল্ডাররা। দুই, কোম্পানি পরিচালনা সংক্রান্ত সমস্ত বিষয় ইকুইটি শেয়ার হোল্ডারদের ভোট অধিকার থাকে। অর্থাৎ ইকুইটি শেয়ার হোল্ডাররাই হলো প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল মালিক এবং তাদের কাছে সমস্ত রাইট রয়েছে প্রতিষ্ঠানের, এবং তারা প্রতিষ্ঠানে কোনো রকম কোনো ডিসিশন নেওয়ার হলে সেখানে ভোট দেওয়ার বা নিজের মত দেওয়ার সমস্ত অধিকার কাদের থাকে? ইকুইটি শেয়ার হোল্ডারদের। শেয়ার বাজারে এই ধরনের শেয়ার ক্রয় বিক্রয় হয়, তার মানে নর্মালি শেয়ার মার্কেট ইকুইটি শেয়ার বিক্রি হয়ে থাকে, প্রেফারেন্স শেয়ার নর্মালি বিক্রি হয় না। এরপর ইকুইটি শেয়ার গ্রহীতারা এই কোম্পানির পরিচালক নির্বাচিত হতে পারে এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অর্থাৎ ইকুইটি শেয়ার হোল্ডাররা কি হতে পারে? কোম্পানির পরিচালক মণ্ডলীতে নির্বাচিত হতে পারে। এই ধরনের শেয়ার কোনো শ্রেণীবিভাগ হয় না, অর্থাৎ ইকুইটি শেয়ারের আর কোনো ভাগ হয় না, একটাই ভাগ নর্মাল ইকুইটি শেয়ার। চলো এরপর একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে স্টক কাকে বলে। আমরা অনেক সময় শেয়ার মার্কেটটাকে স্টক মার্কেট বলেও ডেকে থাকি। দেখবেন নিউজে কখনো দেখায় শেয়ার মার্কেট, আবার কখনো দেখায় স্টক মার্কেট। তো প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেট আর স্টক মার্কেট এক না আলাদা? কনসেপচুয়ালি সাধারণ ভাষায় যদি বলি অনেকটা এক, বিকজ যেটাই শেয়ার সেটাই স্টক, কিন্তু টেকনিক্যালি ডিফারেন্স রয়েছে। শেয়ার মানে আমরা কাকে বলেছিলাম একটু আগে? শেয়ার মানে হচ্ছে কোম্পানির টোটাল মূলধন বা টোটাল ক্যাপিটালটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে এবং এক একটা ভাগের নির্দিষ্ট ফেস ভ্যালু থাকে, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের সেম ফেস ভ্যালু, এদেরকে বলা হয় শেয়ার। এবার একটা শেয়ারকে আবার যদি ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং তার দামের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো একটা স্টক 1 টাকার হতে পারে, কোনো একটা স্টক 10 টাকার হতে পারে, কোনো একটা স্টক 100 টাকারও হতে পারে, অর্থাৎ একটা শেয়ারকে আবার ছোট ছোট বিভিন্ন দামে ভাগ করে দেওয়ারকে বলা হয় স্টক। তাহলে কোনো কোম্পানির পূর্ণ মূল্যে আদায়কৃত শেয়ারকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেওয়াটাকে স্টক বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি শেয়ারের মূল্য একটা নির্দিষ্ট থাকে, কিন্তু স্টকের কোনো মূল্য ঠিক থাকে না, কোনো 10 টাকা, কোনোটা 50 টাকা, কোনো 100 টাকা, যা খুশি হতে পারে। শেয়ার ভগ্নাংশে বিক্রি করা যায় না, অর্থাৎ শেয়ার কিনতে গেলে তোমাকে পুরো শেয়ারটাই কিনতে হবে। একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, তোমাকে 10 টাকার একটা শেয়ার কিনতেই হবে, তুমি চাইলে অর্ধেক শেয়ার কিনতে পারবে না। কিন্তু স্টক ভগ্নাংশে বিক্রি হয়, অর্থাৎ স্টক তুমি চাইলে 1 টাকার স্টকও কিনতে পারো, 10 টাকার স্টকও কিনতে পারো, হাফ স্টকও কিনতে পারো, পূর্ণ স্টকও কিনতে পারো, যা খুশি। তাহলে বলতে পারি টোটাল মূলধনকে ছোট ছোট ফেস ভ্যালুতে এক একটা ইউনিটে ভাগ করে দেওয়াটাকে শেয়ার বলে, এবং যার সেম ফেস ভ্যালু থাকে। কিন্তু প্রত্যেকটা শেয়ারকে আবার ছোট ছোট ভাগে ভাগ করা হয়, যার কোনো ফেস ভ্যালু ঠিক ঠিকানা নেই, যা খুশি দাম হতে পারে, সেই ছোট ছোট অংশকে আবার আমরা বলে থাকি স্টক। এরপরে কোম্পানির যা শেয়ার থাকুক না কেন, অর্থাৎ শেয়ার মূলধন থাকুক না কেন, শেয়ার ক্যাপিটাল অর্থাৎ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হোক, ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোক, যাই হোক না কেন, কোম্পানির টোটাল যা মূলধন রয়েছে, যা শেয়ারের টাকা রয়েছে, এবার সেই শেয়ার যখন বিক্রি করছি বা শেয়ারের টাকা যখন আসছে, বিভিন্ন স্টেজে এক একটা শেয়ারেরকে এক এক রকম ভাবে ডাকা হয়। অর্থাৎ ইকুইটি শেয়ার আমি বিক্রি করতে চাইলাম,
কিছু টাকা এলো কিছু টাকা এলো না, তখন একরকম নামে ডাকবো। পুরো টাকা এলো তখন একরকম নামে ডাকবো। কোম্পানিজ আইন আমাকে টোটাল কত টাকা শেয়ার রাখার পারমিশন দিয়েছে সেটা থেকে একরকম ডাকবো। আমি কতগুলো শেয়ার বিক্রি করতে চাইছি মার্কেটে সেটাতে একরকম নামে ডাকবো। অর্থাৎ শেয়ারগুলোকে বিভিন্ন স্টেজে বিভিন্ন নামে ডাকা হয়। তাই আমরা দেখে থাকি শেয়ার মূলধনের প্রকারভেদ, আমরা কিন্তু এখন শেয়ারের প্রকারভেদ করছি না। শেয়ার দু রকমেরই হয়, একটা হচ্ছে ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার। এবার শেয়ার বিক্রি করে যে টাকাটা আসে তাকে বলে থাকি শেয়ার মূলধন বা শেয়ার ক্যাপিটাল। এবার সেই শেয়ার ক্যাপিটাল বা শেয়ার মূলধন বিভিন্ন স্টেজে বিভিন্ন নামে ডাকা হয়, সেই ভাগটা আমরা পড়েছি। সবার আগে অনুমোদিত মূলধন বা অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অনুমোদিত মূলধন বা অথরাইজড শেয়ার ক্যাপিটাল কাকে বলে? একটা কোম্পানি যখন কোম্পানি আইন রেজিস্টার্ড করে তখন সেই কোম্পানির টোটাল ম্যাক্সিমাম কত শেয়ার থাকতে পারে, টোটাল কত ক্যাপিটাল বা মূলধন থাকতে পারে, যেটা আইন আমাকে পারমিশন দিল, সেই ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার ক্যাপিটালটাকে আমরা বলে থাকি অথরাইজড শেয়ার ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন। অর্থাৎ আইন আমাকে পারমিশন দিয়েছে ম্যাক্সিমাম এত টাকা আমার বিজনেসে মূলধন হিসেবে থাকতে পারে। এরপর যত টাকা আমার পারমিশন এলো যে আমি আমার কোম্পানিতে এত টাকা রাখতে পারি, তার মধ্যে থেকে যতগুলো শেয়ার আমি অ্যাকচুয়ালি মার্কেটে বিক্রি করতে চাইছি মূলধনের জন্য, টাকার জন্য, তাদেরকে বলবো বিলিযোগ্য মূলধন বা ইস্যুড ক্যাপিটাল। এরপর এই বিলি করতে চেয়েছি যতগুলো শেয়ার, পাবলিক যে সব শেয়ার কিনবে এমন তো নয়, তার থেকে কমও কিনতে পারে, তার থেকে বেশিও অ্যাপ্লাই করতে পারে কেনার জন্য। তাহলে আমি বিক্রি করতে চেয়েছি 10,000, লোকে কিনেছে 9,000, তাহলে লোকে যতগুলো শেয়ার অ্যাকচুয়ালি কিনেছে সেই মূলধনটাকে বলবো আমরা বিলিকৃত মূলধন বা সাবস্ক্রাইবড ক্যাপিটাল। এরপর তলবি মূলধন বা কলড আপ ক্যাপিটাল কাকে বলে? আমি যতগুলো শেয়ার বিক্রিত করতে চাইলাম, অর্থাৎ যতগুলো শেয়ার লোকে কিনলো, সাবস্ক্রাইব করলো, আমরা দেখেছিলাম এক একটা শেয়ারের ফেস ভ্যালু হয়ে থাকে, ধরে নিচ্ছে 10 টাকা করে এক একটা শেয়ারের ফেস ভ্যালু। এবার কোম্পানি এই 10 টাকা একবারেও চাইতে পারে লোকের কাছে, আবার অল্প অল্প করে লোকের কাছে চাইতে পারে। আমি 10 টাকার মধ্যে লোকের কাছে প্রথমে বললাম তুমি আগে 3 টাকা দাও, তাহলে এই 10 টাকার মধ্যে যতটুকুনি কোম্পানি লোকের কাছে চেয়েছে সেইটুকুকে আমরা বলবো কলড আপ ক্যাপিটাল বা তলবি মূলধন। অর্থাৎ আমি যত টাকা লোককে বললাম তুমি শেয়ার কিনেছো তার মধ্যে থেকে 3 টাকা দাও, এই 3 টাকাটা হচ্ছে কলড আপ ক্যাপিটাল। এরপরে আনকলড আপ ক্যাপিটাল কাকে বলে? তাহলে 10 টাকার মধ্যে আমি 3 টাকা চেয়েছি সেটা কলড আপ, আর আমরা কি করলাম 7 টাকা এখনো চাইনি দেবার জন্য, তাহলে যত টাকা চাইনি সেটাকে বলবো আনকলড আপ ক্যাপিটাল, যে আমি এখনো চাইনি। এরপর পেইড আপ ক্যাপিটাল কাকে বলে? টোটাল 10 টাকার মধ্যে 3 টাকা চেয়েছি লোকের কাছে দেওয়ার জন্য, তাই লোককে দিতে হবে কত? 3 টাকা। কিন্তু লোকে আবার কি করেছে, 3 টাকার মধ্যে 2 টাকা দিয়েছে, 1 টাকা এখনো দেয়নি, তাহলে এই যে 2 টাকাটা লোকে দিল এটাকে বলবো পেইড আপ ক্যাপিটাল বা আদায়কৃত মূলধন। আর এই যে 1 টাকাটা লোকে দেয়নি এটাকে বলবো আনপেইড আপ ক্যাপিটাল বা অনাদায়ী মূলধন। এরপর সঞ্চিতি মূলধন বা সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? এইবার প্রথমে ঘটনায় আমরা কি বললাম, 10 টাকা ফেস ভ্যালু, তার মধ্যে 3 টাকা চেয়েছি, 7 টাকা এখনো চাইনি। এই যে 7 টাকাটা এখনো চাইনি অর্থাৎ আনকলড আপ, অর্থাৎ আনকলড আপ যত টাকা আমি এখনো লোকের কাছে চাইনি, সেই টাকাটা কোম্পানি কি করছে, চাইছে না। কতক্ষণ পর্যন্ত চাইছে না? বলছে আমি তখনই চাইবো যখন কোম্পানি বন্ধ হয়ে যাবে, সেই সময় টাকার দরকার, তখন আমি তোমার কাছে চাইবো যে তুমি ওই টাকাটা দাও। তার মানে কোনো কোম্পানি আনকলড আপ শেয়ারের টাকা যদি না চায় এবং বলে যে এই টাকাটা আমি সরিয়ে রাখছি, ভবিষ্যতে কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে তখন চাইবো বলে, তখন তাকে আমরা বলবো সংরক্ষিত মূলধন বা সঞ্চিতি মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল কাকে বলেন? অনাদায়ী মূলধনের যে অংশটা আজকে চাইছি না, কোম্পানি বন্ধ হয়ে যাবে, কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে সেই সময় চাইবো বলে রেখে দিচ্ছি, তখন তাকে বলবো রিজার্ভ ক্যাপিটাল বা সংরক্ষিত মূলধন। এইবার আমরা একটা মজার টপিক দেখবো, যেমন করে আমি যদি বলি মনোজিৎ সরকার, আবার যদি উল্টে দিই সরকার মনোজিৎ, দুটো এক না আলাদা? আমরা এবার একটা শিখতে চলেছি রিজার্ভ ক্যাপিটাল, যেটা এক্ষুনি শিখলাম রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে। আবার যদি বলি ক্যাপিটাল রিজার্ভ, দুটো এক না আলাদা? দুটো আলাদা। তো রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে সেটা তো আমরা বুঝতে পারলাম। সবার আগে দেখি ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে। ক্যাপিটাল রিজার্ভ মানে হচ্ছে মূলধন জাতীয় মুনাফার সেই অংশ। মূলধন জাতীয় মুনাফা কাকে বলে? যখন কোনো মূলধন জাতীয় সম্পত্তি আমরা বিক্রি করে থাকি। তো মূলধন জাতীয় সম্পত্তি কাকে বলে? যে সমস্ত সম্পত্তির ভ্যালু আমার কাছে নর্মালি 12 মাসের বেশি ধরে থাকে তাদেরকে আমরা মূলধন জাতীয় সম্পত্তি বা লং টার্ম অ্যাসেট বলে থাকি বা ফিক্সড অ্যাসেট বলে থাকি।
এবং এই সমস্ত সম্পত্তি বিক্রি করার ফলে যে লাভটা হয়, ধরো মনে করো 12 লাখের আমার কাছে একটা মেশিন ছিল, আমি সেটা 15 লাখে বিক্রি করেছি, তাহলে আমি বলতে পারি 3 লাখ টাকা প্রফিট হয়েছে। এই 3 লাখ টাকা যেটা প্রফিট হলো এই অ্যাসেটটাকে বিক্রি করে, সেটাকে আমরা বলবো ক্যাপিটাল প্রফিট বা মূলধন জাতীয় মুনাফা। এবং এই প্রফিটের টাকা আমি সরিয়ে রাখছি ভবিষ্যতে কোনো লাগবে বলে, সঞ্চিতি ক্রিয়েট করে রাখছি, রিজার্ভ ক্রিয়েট করে রাখছি, সেই সঞ্চিতিটাকে আমরা বলবো মূলধন সঞ্চিতি বা ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে? মূলধন জাতীয় সম্পত্তি বিক্রি করার ফলে যে মূলধন জাতীয় লাভ হয়, সেই লাভের অংশ আলাদা করে সরিয়ে রাখছি ভবিষ্যতে লাগবে বলে, তাকে আমরা বলবো ক্যাপিটাল রিজার্ভ। তাহলে রিজার্ভ ক্যাপিটাল আর ক্যাপিটাল রিজার্ভ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। সেই জিনিসটা আমি এখানে আরো সুন্দরভাবে পার্থক্য দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট একবার রিড করবে। এরপর আমাদের এই চ্যাপ্টারের বেসিক যত ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য তো ইম্পর্টেন্ট, প্লাস নেক্সট 3টে চ্যাপ্টারের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমি এতবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট। কারণ এখানে আমরা শিখতে চলেছি কোম্পানির যে ব্যালেন্স শিট হয়ে থাকে তার ফরম্যাটটা, কোন হেডের মধ্যে কি আইটেম আসে ইত্যাদি ইত্যাদি। এই যে ফরম্যাটটা আমরা আজকে শিখবো সেটা খুব ভালোভাবে বুঝবে, সেটা খুব ভালোভাবে বাড়িতে রিড করবে এবং বাড়িতে লিখে লিখে এটা প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে ফেলবে। কেন? কারণ এই ফরম্যাটটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তাহলে নেক্সট যে 3খানা চ্যাপ্টার আরো হবে, স্পেসিফিক্যালি রেশিওর যে চ্যাপ্টারটা করব আমরা, সেই রেশিও চ্যাপ্টারে যত রকমের রেশিও শিখতে চলেছি, যদি ব্যালেন্স শিটের আইটেম গুলোকে আমরা ভালোভাবে বুঝতে না পারি, ভালোভাবে মুখস্থ না থাকে, একটা রেশিও তুমি ভালোভাবে করতে পারবে না। আর আজকে যদি এই ফরম্যাটটা আমি খুব ভালোভাবে বুঝে মুখস্থ করে ফেলি, তাহলে রেশিও চ্যাপ্টারটা তোমার জন্য সব থেকে সহজ হতে চলেছে। চলো, কোম্পানির উদ্বর্তপত্রের ছক বা ফরম্যাট অফ কোম্পানিজ ব্যালেন্স শিট, অর্থাৎ কোম্পানির ব্যালেন্স শিট কেমন দেখতে হয়, কি কি আইটেম থাকে। কোম্পানির আর্থিক অবস্থা প্রকাশের জন্য চূড়ান্ত হিসাবের শেষ ধাপে উদ্বর্তপত্র বা কোম্পানির ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়ে থাকে। এবারে কোম্পানির ব্যালেন্স শিট কেমন দেখতে হবে, কি হবে না হবে, সেই ফরম্যাটটা লেখা রয়েছে তৃতীয় তপশিলে, অর্থাৎ শিডিউল 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013। এখান থেকে আমাদের এমসিকিউ আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে কোম্পানির ব্যালেন্স শিট কোথায় দেওয়া রয়েছে? কোম্পানির ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া রয়েছে শিডিউল 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013, এবং এই শিডিউল 3 পার্ট 1 দেওয়া রয়েছে হচ্ছে ফরম্যাট অফ ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটের ফরম্যাট রয়েছে পার্ট 1 অফ শিডিউল 3 অফ কোম্পানিজ অ্যাক্ট 2013। তাহলে কোম্পানিজ অ্যাক্ট 2013 এর শিডিউল 3 এর পার্ট 1 এর মধ্যে আমাদের ব্যালেন্স শিটের ফরম্যাট রয়েছে। ব্যালেন্স শিটের ফরম্যাটটা কেমন দেখতে হয়? পার্টিকুলার্স, নোট নাম্বার এবং কারেন্ট পিরিয়ডের যত অ্যামাউন্ট হবে, অর্থাৎ যে বছরের অঙ্ক করছে সেই বছর, এবং তার পাশে আবার একটা কলাম কেটে নেওয়া হয় যেখানে প্রিভিয়াস ইয়ার, ধরো মনে করো আমি এটা 2025 সালের অঙ্ক করছি, তাহলে 2025 সালের সমস্ত ডেটা এই কলামে আসবে, এবং তার আগের বছর মানে 2024 সালের ডেটা যা ছিল সেগুলো পাশাপাশি লিখে দেওয়া হবে। এই ফরম্যাটের সুবিধা কি? কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার দুটোই পাশাপাশি আছে, তাহলে 2 বছরের পার্থক্যটা কম্পেয়ার করতে সুবিধা হয়, যে এই বছর কত টাকা আছে, আগের বছর কত ছিল, এই বছর কত সম্পত্তি রয়েছে, আগের বছর কত ছিল, তাই দুটো দেখে সঙ্গে সঙ্গে একটা স্টেটমেন্ট দেখে আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়, তাই এই ফরম্যাটটা করা হয়ে থাকে। এইবার আমরা দেখব একটা ব্যালেন্স শিটের কটা ফরম্যাট হয়। এবার আমরা দেখবো একটা ব্যালেন্স শিটের দুটো পাস হয়ে থাকে। এবার এই ফরম্যাটটা দেখো, তোমরা ক্লাস 11-এ ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা দেখেছিলে সেটা থেকে একটু আলাদা লাগছে, কারণ ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা আমরা 11-এর মধ্যে শিখেছিলাম সেটা অনেকটা এরকম দেখতে ছিল। এই পাশে ছিল লাইবিলিটিস, এই পাশে ছিল অ্যাসেটস, রাইট? এরকম টাইপের আমাদের দেখতে ছিল, এবং এই পাশে আমাদের টোটাল বেরোতো, এই পাশে আমাদের টোটাল বেরোতো। এটা ছিল আমাদের ব্যালেন্স শিটের ফরম্যাট যখন আমরা ক্লাস 11-এর মধ্যে শিখেছি। এইবার সেমিস্টার 3-তে যখন আমরা কোম্পানির ব্যালেন্স শিট শিখছি, সেটা দেখতে কেমন হচ্ছে? কিচ্ছু চেঞ্জ হয়নি, শুধু দেখতে আলাদা। কি করা হয়েছে? ব্যালেন্স শিটের এই যে সাইডটা, এই যাই সাইডটাকে জাস্ট কি করা হলো? কাট করা হলো, অর্থাৎ মুছে দেওয়া হলো, এবং এই সাইডটাকে কেটে নিচে বসিয়ে দেওয়া হলো। তাহলে দেখতে কেমন হলো? এরকম টাইপের একটা দেখতে হলো, রাইট?
তাহলে এখন ব্যালেন্স শিট কেমন দেখতে হবে, এরকম টাইপের। ওপরের পোর্শনটা হবে লাইবিলিটিস এবং নিচের পোর্শনটা হবে অ্যাসেট। তাহলে আগে ছিল পাশাপাশি, এখন হয়ে গেল ওপরে নিচে। আগে ছিল লাইবিলিটি এখানে, অ্যাসেট এখানে, এখন হয়ে গেল লাইবিলিটি ওপরে, অ্যাসেট নিচে। তাহলে কি খুব দেখতে আলাদা হয়ে গেল? না, একই জিনিস আছে, শুধু সাজানোটা আলাদা হয়েছে। এর ভেতরে যে সমস্ত আইটেমস আগেও আসতো, এখনো আসবে, কিন্তু এখন কি করা হয়েছে, একটা স্পেসিফিক নাম অনুযায়ী করা হয়েছে। চলো একবার দেখে নিই। সবার আগে দেখো, আমাদের ব্যালেন্স শিটের দুটো পার্ট হয়ে থাকে। দেখো আমাদের ব্যালেন্স শিটের দুটো পার্ট হয়ে থাকে। এক নম্বর পার্ট ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। কি পরিবর্তন বুঝতে পারলে? আগে আমাদের লাইবিলিটিস সাইডের নাম ছিল শুধু লাইবিলিটিস, এখন নামটা চেঞ্জ করে কি রাখা হলো, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ইকুইটি মানে হচ্ছে মালিকের টাকা, লাইবিলিটিস কথার অর্থ হচ্ছে আউটসাইডার্স লাইবিলিটি, বাইরের লোকের টাকা। ঠিক আছে, সেই জন্য দুটো জিনিস একসাথে নাম কি দেওয়া হলো, ভেতরের লোকের টাকা অ্যান্ড বাইরের লোকের টাকা। অর্থাৎ যারাই বিজনেসের টাকা দিয়েছে সবই তো আমার লাইবিলিটি, তাই ভেতরের লোক মানে মালিক কত দিয়েছে সেটাও লাইবিলিটি, বাইরের লোক লোন কত টাকা দিয়েছে সেটাও আমার লাইবিলিটি। তাই ভেতরের লোকের কাছে দায়, বাইরের লোকের কাছে দায়। তাই একসাথে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, এটা আমাদের প্রথম হেড। প্রথম হেডের সমস্ত কিছু যোগ করলে বেরোবে টোটাল, আর তারপরে আমাদের সেকেন্ড হেড শুরু হচ্ছে, যেটা হচ্ছে অ্যাসেট, যেটা আগেও ছিল অ্যাসেট, এখনো আছে অ্যাসেট। তাহলে সবার আগে আমরা লাইবিলিটি সাইডটাকে দেখে নিই। আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার দ্য ব্যালেন্স শিট। অর্থাৎ আমি যে ফ্লোতে তোমাদেরকে বোঝাবো, তোমরা সেই ফ্লোতে বাড়িতে পড়বে বা মুখস্থ রাখবে, দেখবে সব থেকে ইজি লাগবে। তাহলে সবার আগে আমি কি ভেবেছি, ব্যালেন্স শিটের দুটো পার্ট, এক ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, সেকেন্ড হচ্ছে অ্যাসেট। সেকেন্ড আমি কি ভাবছি, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এ কটা ভাগে ভাগ করা হয়েছে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস কে অ্যাকচুয়ালি চারটে ভাগে ভাগ করা হয়েছে। শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, নন কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। তাহলে লাইবিলিটি সাইডকে টোটাল চারটে ভাগে ভাগ করা হলো, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, নন কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। এবার এই শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, এটা এখন তোমাদের জানার দরকার নেই, এটা আপাতত তুমি শুধু নামটা জেনে রাখবে, আপাতত কিছুই জানার দরকার নেই। তাহলে এটাকে যদি আমি বাদ দিই, তাহলে অ্যাকচুয়ালি তিনটেই পড়ে থাকলো, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড, নন কারেন্ট লাইবিলিটিস আর কারেন্ট লাইবিলিটিস। এটা তোমাদের পরীক্ষায় আসবে না বা তোমাদের সিলেবাসে নেই, এই কনসেপ্টটা এখন আমাদের জানার দরকার নেই। তা ধরে নাও অফিসিয়ালি চারটে হয়ে থাকে, বাট এখন তোমাদের জন্য তিনটে হয়ে থাকে। কি কি? শেয়ারহোল্ডার্স ফান্ড, নন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটি। শেয়ারহোল্ডার্স ফান্ড মানে মালিকের টাকা, নন কারেন্ট লাইবিলিটিস মানে হচ্ছে বাইরের লোকের টাকা কিন্তু 12 মাসের বেশি, কারেন্ট লাইবিলিটিস মানে হচ্ছে বাইরের লোকের টাকা কিন্তু 12 মাসের কম। এবারে আমরা একটা একটা করে মনে রাখবো। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে আমাদের তিনটে আইটেম, শেয়ারের টাকা, রিজার্ভ এন্ড সারপ্লাসের টাকা আর মানি এগেইনস্ট শেয়ার ওয়ারেন্টস। এই যে আইটেমটা আমরা দেখলাম, এটাও শুধু সুমির নামটা জেনে রাখবে, আর কিছু জানার দরকার নেই। তার মানে অ্যাকচুয়ালি যদি মনে রাখি, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে দুটো আইটেম থাকে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। শেয়ার ক্যাপিটাল মানে কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অর্থাৎ শেয়ারের টাকা। দ্বিতীয় রিজার্ভ এন্ড সারপ্লাস মানে কি? রিজার্ভ কথার অর্থ হচ্ছে আগের বছর কত প্রফিট হয়েছিল, তার আগের বছর কত প্রফিট হয়েছিল, অর্থাৎ প্রত্যেক বছর কত কত টাকা প্রফিট হয়, সেই টোটাল প্রফিটের টাকাটাকে একসাথে বলে থাকি রিজার্ভ। আর সারপ্লাস মানে কি? এই বছর বিজনেস করে কত টাকা প্রফিট হয়েছে সেটাকে বলা হয় সারপ্লাস। তাহলে আগের প্রফিটের টাকাকে রিজার্ভ, এই বছরের প্রফিটের টাকাটাকে রিজার্ভ। তাহলে সমস্ত প্রফিটের টাকা একসাথে কি বলবো, রিজার্ভ এন্ড সারপ্লাস। তাহলে দেখো একটা হেড মুখস্থ হয়ে গেল, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, দ্যাটস অল। এইবার এটা আর এটা আমরা একসাথে পড়বো। দুটোর মধ্যে পার্থক্য কি দেখলাম, 12 মাসের বেশি আর একটা হচ্ছে 12 মাসের কম। তাহলে 12 মাসের বেশি হলে নন কারেন্ট, 12 মাসের কম হলে কারেন্ট বা আমাদের জন্য শর্ট টার্ম। এবার দুটো একসাথে মনে রাখি। দেখো লং টার্ম বরোয়িংস, বরোয়িংস কথার অর্থ হচ্ছে লোন, রাইট? এবার 12 মাসের বেশি আমি লোন নিয়েছি, অর্থাৎ যে লোনের টাকাটা নিয়েছি সেটা ফেরত দিতে হবে 12 মাস পরে। আবার একটা লোন হতে পারে যেটা 12 মাসের কম, তাই কি বলা হচ্ছে লং টার্ম বরোয়িংস, শর্ট টার্ম বরোয়িংস। তারপরে কি পড়বো, লং টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন। তারপরে কি পড়বো, আদার লং টার্ম, আদার শর্ট টার্ম, রাইট? অর্থাৎ কিভাবে পড়লাম দেখো, মনে রাখার সুবিধা, একটা জিনিস পড়লে দুটোই মনে থাকবে। লং টার্ম বরোয়িং, শর্ট টার্ম বরোয়িং, লং টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন, আদার লং টার্ম, আদার শর্ট টার্ম, ব্যাস হয়ে গেল। এবার দেখো দুটো আইটেম এক্সট্রা, ডিফার্ড ট্যাক্স লাইবিলিটিস সেটা এখানে থাকলো, আর এখানে একটা এক্সট্রা হচ্ছে ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস কথার অর্থ কি, লোকে আমার কাছে কত টাকা পাবে শর্ট টার্মে, অর্থাৎ ক্রেডিটার্স অ্যান্ড বিলস পেয়েবল।
ক্রেডিটার্স অ্যান্ড বিলস পেয়েবল। তাহলে ক্রেডিটার্স অ্যান্ড বিলস পেয়েবল কে একসাথে বলে থাকি ট্রেড পেয়েবলস। তাহলে একবারে মনে রাখার সুবিধা কি, লং টার্ম বরোয়িংস, শর্ট টার্ম বরোয়িংস, লং টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন, আদার আদার অ্যান্ড ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস মানে কি ক্রেডিটার্স অ্যান্ড বিলস পেয়েবল। এই ফ্লোতেই তোমরা মুখস্থটা করবে। আর এখানে এক্সট্রা যে আইটেমটা ছিল ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটিস, এটা জাস্ট একবার নামটা দেখে রাখবে, আর এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। এরপর তাহলে দেখো ফটাকসে 2 মিনিটের মধ্যে আমাদের পুরো লাইবিলিটি সাইডটা অর্থাৎ ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস পুরো মুখস্থ হয়ে গেল, রাইট? এইবারে অ্যাসেট সাইড। অ্যাসেট সাইডকে আমরা কিভাবে পড়বো? অ্যাসেট সাইডের দুটো পার্ট, একটা হচ্ছে নন কারেন্ট অর্থাৎ 12 মাসের বেশি, আর একটা হচ্ছে কারেন্ট যেটা হচ্ছে 12 মাসের কম। তাহলে 12 মাসের বেশি সেটা হচ্ছে নন কারেন্ট, আর 12 মাসের কম সেটা হচ্ছে কারেন্ট। তাহলে এমন একটা সম্পত্তি যার ভ্যালু 12 মাসের বেশি ধরে থাকে তাদেরকে বলবো নন কারেন্ট। আর যে ধরনের ভ্যালু, যে ধরনের অ্যাসেটের ভ্যালু নর্মালি 1 বছরের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, তাকে বলবো কারেন্ট অ্যাসেট। এবার আমরা দেখে নিই নন কারেন্ট অ্যাসেটের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। পুরো নামটা কি? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। শর্টে আমরা কিভাবে ডাকতে পারি? পি পি ই অ্যান্ড আই এ, অর্থাৎ পিপিই অ্যান্ড আই এ। অর্থাৎ কি বলবো? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট কথার অর্থ কি? এমন কোন সম্পত্তি যেটা চোখে দেখা যায় না, টাচ করা যায় না, যেমন করেছে গুডউইল। তাহলে গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আর যে সমস্ত সম্পত্তি চোখে দেখা যায়, টাচ করা যায়, অথচ 12 মাসের বেশি ধরে থাকে, তাদেরকে বলে থাকি পিপিই বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। যেমন করে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি ইত্যাদি সবকিছু। এবার এটা হচ্ছে আমার মেন হেড, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এর মধ্যে 4টে আইটেম, দেখো মনে রাখা কতটা সুবিধা। এক, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। সেকেন্ড, ইনট্যাঞ্জিবল অ্যাসেড, অর্থাৎ পিপিই অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেড হেডিং পড়েছিলাম, সেটাই অ্যাকচুয়ালি দুটো হেড। একটা হচ্ছে পিপিই একটা হেড, সেকেন্ড হেড হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেড। তাহলে নাম হেডিং পড়েই দুটো আইটেম মনে থাকলো। তাহলে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেড। এবার বাকি দুটো মনে রাখা, দেখো কত সুবিধা। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট মানে কি? ল্যান্ড, বিল্ডিং ইত্যাদি সম্পত্তি। সেই সম্পত্তিগুলো যখন তৈরি হচ্ছে, অর্ধেক তৈরি হয়েছে অর্ধেক তৈরি হয়নি, সেই সময় প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টকে ডাকা হয় ক্যাপিটাল ওয়ার্কিং প্রগ্রেস নামে। অর্থাৎ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, সেই সময়কে বলবো ক্যাপিটাল ওয়ার্কিং প্রগ্রেস। ইনট্যাঞ্জিবল অ্যাসেট তৈরি হয়েছে, অর্ধেক তৈরি হয়েছে অর্ধেক তৈরি হয়নি, সেই সময় আমরা ডাকবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট। তাহলে 4টে হেড মনে রাখাটা কত সুবিধা। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট যখন তৈরি হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। ইনট্যাঞ্জিবল অ্যাসেট যখন তৈরি হচ্ছে তখন বলবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট। দ্যাটস অল। এরপরে আর কি কি থাকে? 12 মাসের বেশি আর কি কি সম্পত্তি আমার রয়েছে। এবার আমরা কি করব? এই আইটেমগুলো আর এইটা আইটেমগুলো আবার একসাথে পড়বো। দেখো মনে রাখার কতটা সুবিধা। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, 12 মাসের বেশি আমি কোথাও ইনভেস্ট করেছি। কারেন্ট ইনভেস্টমেন্ট, 12 মাসের কম কোথায় ইনভেস্ট করেছি। লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, অর্থাৎ আমি লোককে লোন দিয়েছি উল্টে 12 মাসের বেশি, অর্থাৎ তারপরে ফেরত দেবে, সেটা হচ্ছে লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স। শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, 12 মাসের মধ্যে লোক টাকা ফেরত দিয়ে দেবে, কাউকে আমি লোন দিয়েছি, সেটা হচ্ছে শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্স। আদার নন কারেন্ট, আদার কারেন্ট। তাহলে মনে রাখবো কিভাবে? নন কারেন্ট ইনভেস্টমেন্ট, কারেন্ট ইনভেস্টমেন্ট, লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, আদার আদার। এরপরে শুধুমাত্র 3টে এক্সট্রা আইটেম আমাদেরকে মনে রাখতে হবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশের টাকা, কত টাকা আমার পকেটে ক্যাশ রয়েছে, কত টাকা আমার ব্যাংকে টাকা রয়েছে, সেটাকে বলা হয় ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, এটাকে বলা হয় কি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপরে কি মনে রাখবো? ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবলস মানে কি? আমি লোকের কাছে কত টাকা পাই, সেটাকে কি বলা হয়? ডেটার্স অ্যান্ড বিল রিসিভেবল, এই দুটোকে বলা হয় ট্রেড রিসিভেবলস। ইনভেন্টরিজ, ইনভেন্টরিজ কথার অর্থ হচ্ছে স্টক, আমার কাছে কত টাকার স্টক পড়ে রয়েছে, বছরের শেষে কতগুলো স্টক বিক্রি হয়নি, সেটাকে মনে রাখবো। তাহলে দেখো মনে রাখার সুবিধা, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, কারেন্ট ইনভেস্টমেন্ট, লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, আদার আদার, আর 3টে এক্সট্রা আইটেম ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দ্যাটস অল, মুখস্থ হয়ে গেল। আর এখানে একটা এক্সট্রা আইটেম রয়েছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এটাকেও শুধু নামটা জেনে রাখবো, আর কোনো কাজে এটা আমাদের লাগবে না।
আমি যে ফ্লোতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আইটেম পড়লাম, একটা আইটেমের সাথে আর একটা আইটেমের লিঙ্ক করিয়ে পড়লাম, তোমরা যদি এইভাবে ভিডিওটাকে দেখে রিভিশন করে নিজেদের মতো করে লিখে এই জিনিসটাকে বারবার যদি মুখস্থ করো, 2 মিনিট টাইম লাগবে। বাট এর বাইরে অন্য কোনো ভাবে যদি তুমি এটাকে মুখস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক কঠিন মনে হয়ে যেতে পারে। তাই আমি চাই যে এই ফরম্যাটটা, এই সমস্ত আইটেমটা তোমার খুব সহজভাবে মনে থাক, বিকজ এই ফরম্যাটের উপরে নেক্সট 3টে চ্যাপ্টার্স কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে। আমাদের আজকের চ্যাপ্টারের মধ্যে, আমাদের আজকের ক্লাসের মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট টপিকস কিন্তু কমপ্লিট হলো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা কমপ্লিট হলো আমাদের এই শিডিউল 3-র ব্যালেন্স শিটের ফরম্যাট এবং তার আইটেমস গুলো। এই পর্যন্ত যে দুটো ক্লাস হয়ে গেল, খুব ভালোভাবে রিভিশন করো, প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করো, এবং তারপর এই চ্যাপ্টারের লাস্ট পোর্শন ডিবেঞ্চার বা ঋণপত্র এবং তার রিলেটেড যত অঙ্ক রয়েছে সেগুলোকে সব আমরা কমপ্লিট করব। বিকজ নেক্সট ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। বিকজ ডিবেঞ্চারের অঙ্ক অনেকের জন্য একটু হার্ড মনে হয়, বাট আই ক্যান গ্যারান্টি ইউ আমার ক্লাসটা দেখার পর ডিবেঞ্চারের সমস্ত টপিক তোমার সব থেকে ইজি বলে মনে হবে। এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে, তাহলে তোমাদের সমস্ত কমার্সের বন্ধুদেরকে পাঠাও, যাতে আমার ক্লাসগুলো তাদের কাছে পৌঁছয় এবং তারাও উপকৃত হয়। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারেও টেক্সট করে জিজ্ঞাসা করতে পারো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।